আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে আরব আমিরাতে মাইক পম্পেও। পাকিস্তানের করাচিও একদিন আমাদের হবে বলছেন ভারতীয় বিজেপি নেতা। নিজ দেশের সীমানায় চীনের গ্রাম, অবশেষে মুখ খুলল ভুটান। ইরানের পরমাণু সমঝোতাকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কযুক্ত করা যাবে না বলছে রাশিয়া। এবং সর্বশেষ থাকছে মার্কিন দূতাবাসে কেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জানতে চান ইরাকি এমপি। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে আরব আমিরাতে মাইক পম্পেও। কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে কথিত মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে থাকা পম্পেও গত শুক্রবার আবুধাবিতে পৌঁছান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শনিবার পম্পেও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তাদের আলোচনায় দুই দেশের অস্ত্র চুক্তির পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত আমিরাত ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক স্থান পাবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় এখনও মেনে নেননি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এরপরও আগামী জানুয়ারিতে দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়ার আগে তিনি সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সফরে বেরিয়েছেন। দীর্ঘ এই সফরে আবুধাবি পৌঁছানোর আগে তিনি ফ্রান্স, তুরস্ক, জর্জিয়া এবং ইসরায়েল সফর করেছেন। যদিও এই সব দেশের সরকারগুলো ইতোমধ্যে নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতির মাধ্যমে জানায়, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক আগের থেকে যে কোনো দিক থেকেই আরও গভীর ও বিস্তৃত হয়েছে। বিবৃতিতে বলা হয়, সফরের সময় মাইক পম্পেও আমিরাত ইসরায়েলের নতুন সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। এছাড়া অন্যান্য ইস্যুর মধ্যে থাকবে নিরাপত্তা সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক উদ্বেগ এবং এই অঞ্চলে ইরানের ক্ষতিকর প্রভাব মোকাবেলা। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি আরব দেশ। ওই চুক্তির সময় আমিরাতের কাছে F-35 যুদ্ধ বিমান এবং মানুষবিহীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ প্রায় 2300 কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সম্মতি দেয় ট্রাম্প প্রশাসন। যদিও আবুধাবির কাছে এইসব অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন আইন প্রণেতাদের মধ্যে রয়েছে চরম বিভক্তি। তাদের বড় একটি অংশ এই অস্ত্র বিক্রির অনুমোদন দিতে রাজি নন। তাদের দাবি, আন্তর্জাতিক আইন ভঙ্গ করতে এইসব অস্ত্র ব্যবহার করবে আবুধাবি। পাকিস্তানের করাচিও একদিন আমাদের হবে বলছেন ভারতীয় বিজেপি নেতা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর সহ ভারতের উগ্র জাতীয়তাবাদী মতাদর্শের কিছু সংগঠন অখণ্ড ভারত গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পরিকল্পনা করছে। বর্তমান ক্ষমতাসীন বিজেপি এর শীর্ষ নেতৃত্বের মুখেও একাধিকবার এই ধরনের স্বপ্নের কথা শোনা গেছে, যা বরাবরই প্রতিবেশী দেশগুলোতে ক্ষোভের সৃষ্টি করেছে। এবার সেই আবদারের কথা শোনা গেল মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নবিসের মুখে। তিনি বলছেন, পাকিস্তানের করাচিও একদিন ভারতের অংশ হবে। সম্প্রতি মুম্বাইয়ের বান্দা এলাকায় থাকা করাচি সুইটের নাম পরিবর্তন করার জন্য দোকানের মালিককে হুমকি দেন মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতাসীন দল শিবসেনার স্থানীয় এক নেতা। মারাঠি ভাষার কোনো ভারতীয় নাম দিতে বলা হয় ওই দোকানদারকে।
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। পরিস্থিতি সামাল দিতে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ওই মন্তব্য সেই নেতার ব্যক্তিগত বিষয়। দল এই ধরনের কার্যকলাপের বিরোধী। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ফড়নবিসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা অখণ্ড ভারতের ধারণায় বিশ্বাসী এবং আমাদের বিশ্বাস যে করাচি অর্থাৎ পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর নগরী একদিন ভারতেরই অংশ হবে। এ বিষয়ে অবশ্য পাকিস্তানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়ার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে গত আগস্টে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির দিলীপ ঘোষ অখণ্ড ভারত গড়ার দাবি জানিয়ে একটি মানচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সেই মানচিত্রে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর এমনকি ভিয়েতনামকেও দেখা যায়। নিজ দেশের সীমানায় চীনের গ্রাম, অবশেষে মুখ খুলল ভুটান। ভুটানের জমিতে চীন একটি গ্রাম তৈরি করছে, এই দাবি উড়িয়ে দিলেন ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেস্তভ নামগিয়াল। নয়াদিল্লিতে ভুটানের রাষ্ট্রদূত জানান, বৃহস্পতিবার ভারতের কয়েকটি সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় চীন সরকার সীমান্ত পেরিয়ে ভুটানের অভ্যন্তরে প্যাংদা নামের একটি গ্রাম বানিয়েছে। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। খবর কলকাতা 24-এর। ভুটান সরকার জানিয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এমন কোনো ঘটনা ঘটেনি। ভুটানের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, সোশ্যাল মিডিয়ায় একটি টুইট থেকে এই খবর ছড়িয়েছে। এই তথ্যকে গুরুত্ব দিতে চাইছে না থিম্পু। সেই টুইটে এক চীনা সাংবাদিক দাবি করেন, ভুটানের মধ্যে 2 কিলোমিটার জুড়ে চীনা গ্রামের অস্তিত্ব। আসলে ওই গ্রাম সম্পর্কে পুরো তথ্যই ভুয়া। ভুটান সরকারের দাবি, চীনের সংবাদ মাধ্যম সিটিজিএন এর সাংবাদিক সেন শিউই টুইটে ভুটানি ভূখণ্ডে চীনের প্যাংদা গ্রাম তৈরির কথা লেখেন, কিছু ছবি প্রকাশ করেন। সেই টুইটকে ভিত্তি করে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম ও সংবাদপত্রে লেখা হয় খবর। ওই চীনা সাংবাদিক সেন শিউইর টুইট থেকে ধারণা করা হয় ভারত, চীন ও ভুটানের ত্রিদেশীয় সীমান্তবর্তী বিতর্কিত ডোকলাম এলাকার খুব কাছেই প্যাংদা নামে গ্রাম বানিয়েছে চীন সরকার। সেই গ্রামটি ভুটানি সীমান্তের 2 কিলোমিটার ভিতরে, আর বিতর্কিত ডোকলাম থেকে 9 কিলোমিটার দূরে। উল্লেখ্য, 2017 সালে চীনের সীমান্ত পেরিয়ে ভারত ও ভুটানের মাঝে বিতর্কিত ডোকলাম এলাকায় ঢুকেছিল। ইরানের পরমাণু সমঝোতাকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কযুক্ত করা যাবে না বলছে রাশিয়া। রাশিয়া বলছে, ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলা যাবে না। ভিয়েনায় জাতিসংঘের সদর দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, কোনো বিশ্লেষক এই দাবি তুলছেন যে ইরানের পরমাণু সমঝোতাকে আগের জায়গায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের বিষয়টিকে সম্পর্কযুক্ত করতে হবে। উলিয়ানভ এই দৃষ্টিভঙ্গিকে ভুল আখ্যায়িত করে বলেন, যেসব সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়কে ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে। আমেরিকার এই পদক্ষেপ সত্ত্বেও ওই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি সবগুলো দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সব দেশ ইরানকে এই সমঝোতায় থাকা আর্থিক সুবিধা দিতে পারেননি। এ কারণে ইরানও পশ্চিমা দেশগুলোকে সময়সীমা বেঁধে দিয়ে একের পর এক নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে। তবে এবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওই সমঝোতায় আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। মার্কিন দূতাবাসে কেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জানতে চান ইরাকি এমপি।
ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে প্রশ্ন তুলেছেন সে দেশের সংসদ সদস্য আহমাদ আল কানানি। আহমাদ বলেছেন, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনৈতিক মিশন যেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখা হয়েছে। শনিবার ইরাকের পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি আরও বলেন, বিশ্বের কোনো দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না। সাদিকুন দলের এই রাজনৈতিক নেতা আরও বলেন, বাগদাদের মার্কিন দূতাবাস যা করেছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সঙ্গে দ্বান্দ্বিক। বাগদাদে মার্কিন দূতাবাসের আয়তন 42 হেক্টর। ভ্যাটিকান সিটির আয়তনের চেয়েও বড় এটি। মার্কিন সেনারা ওই দূতাবাসের নিরাপত্তা রক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চলতি বছরের 22 জুলাই চালিয়েছে। আহমাদ বলেন, ইরাকের পার্লামেন্ট এইসব মার্কিন সেনার বিচার করার জন্য আইন পাশ করেছে, কাজেই তাদেরকে প্রত্যাহার করে নেওয়ার যথেষ্ট নয়। ইরাকের আরেক সংসদ সদস্য ফাজেল জাবের বলেছেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করার ইচ্ছা থাকে তাহলে তাকে বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সময়সীমা ঘোষণা করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।